আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন প্রথম পত্রের আরও একটি লেকচার নিয়ে। আমি এস রাইয়ান আছি তোমাদের সাথে এবং আজকে আমি আলোচনা করব লেকচার নম্বর 31 নিয়ে এবং এই লেকচারের বিষয়বস্তু হলো বিগত বছরের প্রশ্ন সমাধান পার্ট 2। সো একটু মনে করিয়ে দিই, আমি কিন্তু তোমাদের অর্থের সময় মূল্য এক যে লেকচারটি ছিল অর্থাৎ লেকচার নাম্বার 5, সেখানে কিন্তু বলেছিলাম আমাদের টোটাল 3টি ভিডিও ছিল, যেটা আসলে সমস্যা হয়েছে যে আমাদের আগামীতে গিয়ে আবার শুট করতে হয়েছিল। সেগুলো কোনগুলো ছিল? প্রথমটা হচ্ছিল অর্থের সময় মূল্য 1, আরেকটি ছিল বিগত বছরের প্রশ্ন সমাধান, এবং যে 3 নাম্বার ভিডিও সেটি হলো আজকের ভিডিওটি। সো এটিও আলটিমেটলি মাহা ভাইয়া ক্লাস নিয়েছিলেন, বাট যেহেতু ভিডিওটা নষ্ট হয়েছে এবং মাহা ভাইয়া পরে একটু বিজি হয়ে যান তার পরীক্ষার জন্য, তাই ক্লাসটি আমি নিচ্ছি। ভাইয়া খুবই দুঃখ প্রকাশ করেছেন, কারণ এটা ছিল তার আলটিমেটলি শেষ ক্লাস এই প্রজেক্টে। সো সে চাচ্ছিলেন নিজেই ক্লাস নেবে, বাট যেহেতু সে ব্যস্ত, সে নিতে পারে নাই। তাই আমাকে বলেছে, রাইয়ান তুই যখন ক্লাস নিবি, তুই আমার পক্ষ থেকে আমার সব শিক্ষার্থীদের গুড লাক বলে দিই, যেন ওরা পরীক্ষায় ভালো মতন পরীক্ষা দেয়, খুব ভালো মতন প্র্যাকটিস করে যায় এবং তারা যেন চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসে ভাইয়ের সাথে দেখা করে। সো আমি ভাইয়ার পক্ষ দিয়ে এখনই বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে। আশা করি ভাইয়ের ক্লাস তোমরা সবকিছু বুঝতে পেরেছো এবং করে তোমরা সব বুঝতে পেরেছো এবং বুঝে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিবে এবং ইনশাল্লাহ তোমরা তোমাদের যেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে সেখানে চান্স পাবে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা যাদের ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, তারা সেটা অবশ্যই আমাদের সাথে দেখা করতে পারবে। সো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমাদের পড়ার মধ্যে চলে যাওয়া যাক। আচ্ছা, গত ভিডিওতে অর্থাৎ বিগত বছরের প্রশ্ন সমাধান 1-এ এটি কিন্তু মাহা ভাইয়া করেছিলেন এবং সেখানে এসে 2015-16, সো 2015, 2016 এবং 2016 এবং 2017 সেশনের প্রশ্ন সমাধান করেছেন। সেখানে সে যা প্রশ্ন ছিল মোট 40টি, সবগুলো কিন্তু সে পড়িয়ে দিয়েছেন। আমি এবার কি করব? আমি এবার 2017, 18, 2018, 19 এবং 2019-20 এই 3 সেশনের প্রশ্ন এই ভিডিওতে পড়াবো। তবে ভাইয়া যেরকম আগের ভিডিওতে একদম সব অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, বিমা সবকিছু পড়িয়েছেন, আমিও এখানে মোটামুটি কভার করেছি। তবে যেরকম এই লেকচারের ক্ষেত্রে সামান্য কিছু জায়গায় করেছে কি, যে বিগত বছরের যে ব্যাংকিং এবং বিমা প্রশ্নগুলো ছিল সেগুলো কিছু কিছু বাদ দিয়ে দিয়েছি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের যে বিগত বছরের প্রশ্ন সমাধান 3 অর্থাৎ পরবর্তী লেকচার, যেটি হচ্ছিল তোমাদের 32 নাম্বার লেকচার, সেই লেকচারে কিন্তু আমি মূলত ব্যাংকিং এবং বিমা নিয়ে আলোচনা করেছি। সো যেহেতু সেখানে আলোচনা একবার হয়েছে, অ্যান্ড এটা আমি আবার পরবর্তীতে ভিডিওটি এখন করছি, তাই ভাবলাম যেহেতু একবার আলোচনা করব, এখন শুধু সবকিছু না পড়ে আমরা মূলত ফাইন্যান্সের দিকে একটু বেশি ফোকাস করি, অ্যান্ড কিছু যদি ব্যাংকিং এ বা বিমার প্রশ্ন চলে আসে আমরা সলভ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দিই। সো এখন আমরা পড়ছি হচ্ছিল 2017 এবং 2018 সেশনের প্রশ্নগুলো। সো প্রশ্ন নাম্বার 1, নিচের কোনটি অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয়? আমরা কিন্তু জেনেছি অর্থ ব্যবস্থা বা অর্থায়নের উদ্দেশ্য দুটি, একটি হলো দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, একটি হলো স্বল্পমেয়াদী উদ্দেশ্য। তো স্বল্পমেয়াদী কোনটি? স্বল্পমেয়াদী হলো মুনাফা সর্বাধিকরণ। আর দীর্ঘমেয়াদী কোনটি? সেটি হলো সম্পদ সর্বাধিকরণ, বা আরেকটি বলা হয় মূল লক্ষ্য যেটি বা মূল উদ্দেশ্য, সেটিও কিন্তু সম্পদ সর্বাধিকরণ। সো আলটিমেটলি যেহেতু এ নাম্বার এবং বি নাম্বার আমাদের সরাসরি লক্ষ্য, সো এই দুটো কিন্তু কখনোই উত্তর হবে না, কারণ মুনাফা সর্বাধিকরণ হচ্ছিল অর্থায়নের স্বল্পমেয়াদী উদ্দেশ্য আর সম্পদ সর্বাধিকরণ হলো অর্থায়নের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। এখন সো এ এবং বি কিন্তু বাদ। এখন লভ্যাংশ সর্বাধিকরণ আর ব্যয় হ্রাসকরণ, এই দুটি সম্বন্ধে আমরা পড়িনি। তবে চিন্তা করো তো, আমরা কিন্তু এইটা পড়েছি, মুনাফা সর্বাধিকরণের একটি পদ্ধতি হলো, একাধিকভাবে আমরা করতে পারি, এর মধ্যে একটি পদ্ধতি বা একটি ওয়ে হলো ব্যয় হ্রাসকরণের মাধ্যমে। সো আমরা যখন প্রতিষ্ঠানে মুনাফা সর্বাধিকরণ করতে যাই, মানে কি প্রতিষ্ঠানে মুনাফা বাড়াতে চাই, তখন আমরা কি করি? আমরা ব্যয় হ্রাস করার চেষ্টা করি। সো ব্যয় হ্রাসের মাধ্যমে আমাদের মুনাফা সর্বাধিকরণ হয়। সো আলটিমেটলি
প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবে হোক এই ব্যয় হ্রাসকরণ কিন্তু এই মুনাফা সর্বাধিকরণকে সাপোর্ট করছে। সো আলটিমেটলি এটি অর্থায়নের একদম সরাসরি কোনো উদ্দেশ্য না হলেও এটি কিন্তু পরোক্ষভাবে একটা অর্থায়নের উদ্দেশ্য, কারণ ব্যয় হ্রাসকরণের মাধ্যমেই কিন্তু আলটিমেটলি অর্থায়নের যে স্বল্পমেয়াদী উদ্দেশ্য সেটি অর্জন হয়, অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ হয়। তবে লভ্যাংশ সর্বাধিকরণ কি? লভ্যাংশ সর্বাধিকরণ বলতে শেয়ার মালিকদের মধ্যে যে আমি লাভ বা ডিভিডেন্ড দিই সেটি বৃদ্ধি করা বা সর্বাধিকরণ করা। সো এটি কি অর্থায়নের উদ্দেশ্য বা এটি কি আলটিমেটলি একটিকেও সাপোর্ট করে? নিশ্চয়ই না। সো আলটিমেটলি উত্তর হবে সি। সো লভ্যাংশ সর্বাধিকরণ অর্থ ব্যবস্থার কোনো উদ্দেশ্য নয়। তারপরে নিচের কোন সম্পদের তারল্য সবচেয়ে কম? তারল্য সবচেয়ে কম বলতে কোন সম্পদ কত দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়? সো আলটিমেটলি নগদ তো সবচেয়ে বড় তরল সম্পদ ওয়ার্ল্ডে, সো এটি তো প্রথমেই বাদ। দেন এফডিআর, অ্যাপার্টমেন্ট, বন্ড, তিনটি কিন্তু দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। কিন্তু দেখো তো এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিট বা যেটা আমরা স্থায়ী আমানত যেটি করি, সেখানে কিন্তু আমরা চাইলেই একটি নোটিশ দিয়ে কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা অর্থ উত্তোলন করতে পারি। সো আলটিমেটলি নগদের মতো না হলে আমরা কিন্তু এফডিআর এ চাইলে তরল সম্পদে রূপান্তর করা পসিবল। সো এফডিআরও হবে না। এরপর আছে অ্যাপার্টমেন্ট বা বন্ড। অ্যাপার্টমেন্ট বলতে একটি ধরনের একটি ফ্ল্যাট বা একটি বাড়ি, আর বন্ড কি? বন্ড তো আমাদের একটি কোম্পানি দীর্ঘমেয়াদী একটি সিকিউরিটিজ, মানে আলটিমেটলি ঋণ সিকিউরিটিজ। সো বন্ড কিন্তু একজন বন্ড হোল্ডার চাইলে এই বন্ড অন্য কারো কাছে হস্তান্তর করতে পারে। হস্তান্তরযোগ্য বন্ড কিন্তু অন্য ব্যক্তির নিকট হস্তান্তর করা যায় একটা শেয়ারের মতো। আর যেগুলো হস্তান্তরযোগ্য নয় সেগুলো কিন্তু অনেক সময় কোম্পানি কি করে সাধারণ শেয়ারের রূপান্তরের একটি সুযোগ দিয়ে থাকে, এবং সাধারণ শেয়ারে রূপান্তর করে কিন্তু চাইলেই সেই শেয়ার বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায়। তো আলটিমেটলি বন্ডেরও কিন্তু মোটামুটি তারল্য আছে। তবে একটি অ্যাপার্টমেন্ট বা একটি বাড়ি, তুমি কি চাইলে রাতারাতি একটি বাড়ি বিক্রি করতে পারবে? নিশ্চয় না। তোমার কিন্তু অ্যাড দিতে হবে, অনেক মানুষ আসবে, দামাদামি করবে, অনেক কম দাম বলবে, তোমাকে দামাদামি করে বার্গেনিং করে কিন্তু বিক্রি করতে হবে। সো আলটিমেটলি একটি অ্যাপার্টমেন্টের তারল্য এই যে বাকি তিনটি আছে এর থেকে সবচেয়ে কম। দেখা যাক উত্তরে কি আছে। লভ্যাংশ সর্বাধিকরণ, অ্যাপার্টমেন্ট। সো গেল। এইবার নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? উড়ি ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক, বেসিক ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক, সীমান্ত ব্যাংক বাণিজ্যিক ব্যাংক, আর বেসিক ব্যাংকও কিন্তু একটি বাণিজ্যিক ব্যাংক। এখানে যে বেসিক ব্যাংক আছে এটি একটি বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক। সো বিশেষায়িত হলো এটা কিন্তু একটি বাণিজ্যিক ব্যাংক। তবে পল্লী সঞ্চয় ব্যাংক হলো একটি অতালিকাভুক্ত বিশেষায়িত ব্যাংক, অর্থাৎ এটি কোনো বাণিজ্যিক ব্যাংক না, এটি পল্লী সঞ্চয় ব্যাংক হচ্ছিল অতালিকাভুক্ত বিশেষায়িত ব্যাংক। সো উড়ি ব্যাংক হবে না, সীমান্ত ব্যাংক হবে না, বেসিক ব্যাংক হবে না। আলটিমেটলি উত্তর হচ্ছিল এখানে পল্লী সঞ্চয় ব্যাংক। দেখা যাক এটি উত্তর। নিচের কোন সিকিউরিটিতে ভোটদানের অধিকার আছে? আমরা জানি একটি প্রতিষ্ঠানের শেয়ার মালিকরা ভোটদান দিতে পারে বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে। সো ডিবেঞ্চার যা হোল্ডার আছে তারা কিন্তু কোম্পানির জন্য একটি পাওনাদার, বন্ড হোল্ডারও কিন্তু পাওনাদার। সো এটা কিন্তু কোনোভাবে দিতে পারবে না, কারণ এটা হচ্ছিল কোম্পানির বাইরের পক্ষ। এখন শেয়ার হোল্ডাররা পারবে, তবে অগ্রাধিকার শেয়ার মালিকরা কিন্তু কোম্পানির মালিক হলেও তারা কিন্তু ভোটাধিকার নাই, মানে তাদের ভোটাধিকার নেই, তারা ভোট দিতে পারে না। সো এটা কাদের আছে? এটি হচ্ছিল সাধারণ শেয়ার মালিকদের। আমরা খুব জানি কিন্তু এটি ভালোভাবে। এটি হলো উত্তর। তারপর কোন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? ক্ষতিপূরণ বলতে আমার ক্ষতি হয়েছে, অর্থ দিয়ে সেটি পূরণ করে দিয়েছে। অগ্নি বীমার ক্ষেত্রে এটি পসিবল, আমার আগুন লেগে কিছু নষ্ট হয়েছে, অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয়েছে। নৌ বীমার কোনো সমস্যা হয়েছে নৌকার বা নৌকার পণ্য বা মাসুলের, অর্থ দিয়ে ক্ষতিপূরণ সম্ভব। শস্য নষ্ট হয়ে গিয়েছে, অর্থ দিয়ে ক্ষতিপূরণ সম্ভব। সো তিনটার একটাই উত্তর হবে না, বাকি আছে জীবন বীমা। জীবনের একটি ক্ষতি, আমার একটি আঙ্গুল ভেঙে গিয়েছে, কখনো কি টাকা দিয়ে ঠিক করা সম্ভব না, তবে এটি আর্থিক নিশ্চয়তা, মানে এই বীমার ক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা পাওয়া যায়। তবে এই যে অর্থ পাবো এটি কখনোই আমার ক্ষতিপূরণ সম্ভব না, কারণ আমার হাত ভেঙে গেল বা পা ভেঙে গেল বা কারো মৃত্যু হলো, কখনোই অর্থ দিয়ে সেটি ক্ষতিপূরণ করা যায় না। তো উত্তর হবে জীবন বীমা। কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? ব্যাংক তহবিলের প্রধান উৎস চোখ বন্ধ করে আমানত, কারণ একটি ব্যাংক যত ঋণ দেয় বা এদিক ওদিক লেনদেন করে তার প্রধান উৎস হচ্ছিল ব্যাংকের যে আমানত সমূহ, সেগুলো গ্রাহকরা ব্যাংকে আমানত রাখে এবং সেই আমানত থেকে ব্যাংক বিভিন্ন জায়গায় খরচ করে। তো উত্তর হচ্ছিল ব্যাংক আমানত বা শুধু আমানত। নিচের কোন জাতীয় প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করে না? উন্নয়ন ব্যাংক আমানত সংগ্রহ করে, সমবায় ব্যাংক আমানত সংগ্রহ করে, বাণিজ্যিক ব্যাংক তো করেই।
সমবায় বাণিজ্যিক উন্নয়ন, বাকি থাকে বিনিয়োগ ব্যাংক। এদের মূল কাজ হচ্ছিল বিনিয়োগ করা। সো আলটিমেটলি এখানে এই প্রশ্নের উত্তর হবে বিনিয়োগ, কারণ বিনিয়োগ ব্যাংক কোন রকম আমানত সংগ্রহ করে না, বরং তারা বিনিয়োগের কাজ করে। প্রশ্ন হতে পারে ভাইয়া উন্নয়ন ব্যাংক কি অর্থ সংগ্রহ করে? হ্যাঁ, অবশ্যই কিন্তু উন্নয়ন ব্যাংক অর্থ সংগ্রহ করে, কারণ এরা কিন্তু এদের যে অর্থের উৎসের একটি মূল অংশ কিন্তু আমানত। যাই হোক, এখানে উত্তর ছিল বিনিয়োগ ব্যাংক। এরপরে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? এবং এর উত্তর হচ্ছিল ব্যাংক ক্রেডিট কার্ড। এটি আর কিছু বলার দরকার নেই, কারণ আমরা ব্যাংক নোট হস্তান্তর করতে পারি, ব্যাংক ড্রাফট করতে পারি, ব্যাংক চেক করতে পারি, তবে ব্যাংক ক্রেডিট কার্ড কিন্তু কখনোই হস্তান্তরযোগ্য নয়, যে মালিক শুধুমাত্র সে ব্যবহার করতে পারবে। সো আলটিমেটলি এর উত্তর হচ্ছিল ব্যাংক ক্রেডিট কার্ড। এখন বলতে পারো ভাইয়া ব্যাংক নোট কি একটি দলিল? এর দলিল ঠিক না, বাট এটি কিন্তু হস্তান্তরযোগ্য। এর মধ্যে একদমই হস্তান্তরযোগ্য না, সেটি হচ্ছিল ব্যাংক ক্রেডিট কার্ড। সো উত্তর হবে ব্যাংক ক্রেডিট কার্ড। এরপরে নিচের কোন সিকিউরিটি বাট্টায় বিক্রি করা হয় এবং লিখিত মূল্য পরিশোধ করা হয়? অর্থাৎ একটি সিকিউরিটিজের ধরে লিখিত মূল্য 50 টাকা, এটি বিক্রি করা হবে ধরে নিয়ে 45 টাকায়, এবং যখন বিনিয়োগকারীর কাছ থেকে আবার কিনে নিবে প্রতিষ্ঠান, তখন সে 50 টাকা দিয়ে কিনে নেবে, অর্থাৎ এক্সট্রা যে 5 টাকা সহ কিনে নেবে। সো এই 5 টাকা হবে বিনিয়োগকারীর লভ্যাংশ বা লাভ। সো এটি কোথায় হয় বলতো? সাধারণত কিন্তু স্বল্পমেয়াদী সিকিউরিটিজ গুলোতে বাট্টায় বিক্রি করে লিখিত মূল্যে পরিশোধ করা হয়। সো বোনাস শেয়ার কি? যে প্রতিষ্ঠানের যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার থাকে ওদের মধ্যে এক শেয়ার বন্টন করা। সো এখানে কোনোভাবে বাট্টার বিষয় আছে, কারণ এটা একদম পুরো ফ্রিতে দেওয়া হয়, এটি উত্তর হবে না। অগ্রাধিকার শেয়ার, এটিও একটি শেয়ার, হবে না উত্তর। রাইট শেয়ার কি? যে প্রবর্তক গণের শেয়ারকে বলা হচ্ছে রাইট শেয়ার। তো তিনটি শেয়ার, এবং শেয়ারে কিন্তু এখানে বাট্টার কথা আসছে না কোনো। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে বাট্টায় হতে পারে, তবে নাও হতে পারে, তবে ট্রেজারি বিল কিন্তু সবসময় বাট্টায় বিক্রি করে লিখিত মূল্য পরিশোধ করা হয়। সো আলটিমেটলি এটি একদম অ্যাকুরেট অ্যান্সার। দেখা যাক কি দেওয়া আছে। ট্রেজারি বিল। বাংলাদেশ সরকার কত সালের অধ্যাদেশ বলে বীমা ব্যবসাকে জাতীয়করণ করে? এটি আমরা জানি 1972 সাল। আর যেটাই থাক, আমাদের অপশন দেখার দরকার নেই, আমরা মনে করব কত সালের অধ্যাদেশ বলে বীমা ব্যবসাকে জাতীয়করণ করে, মাথায় চলে আসবে 1972, মানে মুক্তিযুদ্ধের পরবর্তী বছরকে। এন্ড এটি আমরা উত্তর দিয়ে দিব, কারণ এইসব অপশন কিন্তু একদম অবভিয়াস, এগুলো কিন্তু মানে চেঞ্জ হওয়ার কিছু নাই অন্য অপশনের মতো, যে দুইটা তো কনফিউজ। এটা একদম একটা সাল, একটি নির্দিষ্ট সালে কিন্তু থাকবে। সো এটির উত্তর 1972। এরপর নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম। নগদ আন্তঃপ্রবাহ, এটা কিন্তু আমরা নগদ প্রবাহ বিশ্লেষণে কিন্তু পড়ে এসেছে অলরেডি, একটি চার্ট দিয়ে পড়িয়েছিলাম যে কি কি ক্ষেত্রে নগদ অর্থ আসে, কি ক্ষেত্রে নগদ অর্থ চলে যায়। এখন ধরে নেই প্রাপ্য বিল হ্রাস। প্রাপ্য বিল কারা বলতো? প্রাপ্য কারা? যারা হচ্ছিল প্রতিষ্ঠান যাদের কাছ থেকে টাকা পেত। ধরে নিই একটি প্রতিষ্ঠান ছিল এবি লিমিটেড, সে মিস্টার এক্স এর কাছ থেকে অর্থ পায়। সো মিস্টার এক্স যদি এখানে প্রাপ্য হিসাব প্রতিষ্ঠান, এখন প্রাপ্য হিসাব হ্রাস, অর্থাৎ মিস্টার এক্স হ্রাস হয়ে গিয়েছে বা নাই হয়ে গিয়েছে। কিভাবে নাই হয়েছে? কারণ সে প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে দিয়েছে। সো যেহেতু অর্থ দিয়ে দিয়েছে, আলটিমেটলি এই প্রাপ্য বিল হ্রাস পেয়ে গিয়েছে। সো এটি একটি পটেনশিয়াল অ্যান্সার হতে পারে, কারণ এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে অর্থ আসে। এবার আমরা দেখবো এর চেয়ে অ্যাকুরেট কোনো অ্যান্সার আছে কিনা। প্রাপ্য বিল বৃদ্ধি, আমরা কোনো একটি সেবা বা পণ্য বিক্রি করেছি, তার বিনিময়ে আমরা টাকার বদলে একটি বিল পেয়েছি। সো আলটিমেটলি আমাদের প্রাপ্য বিল বৃদ্ধি পেয়েছে। কোনোভাবে কি অর্থ আসলো? অর্থ আসলো, সো অ্যান্সার হবে না। প্রদেয় বিল হ্রাস, প্রদেয় বিল কি? এবার বিষয়টি ভিন্ন। এলটিডি কোম্পানি বা এবিসি লিমিটেড, তারা টাকা দিবে মিস্টার এক্স কে। মিস্টার এক্স এবি লিমিটেডের কাছ থেকে অর্থ পায়। এখন যেহেতু অর্থ পায় এবং এটি হ্রাস হয়ে গিয়েছে বা নাই হয়ে গেছে, কেন হ্রাস হয়েছে? কারণ এবি লিমিটেড তাকে অর্থ দিয়ে দিয়েছে। সো এটি তো কখনোই হবে না, কারণ প্রদেয় বিল হ্রাস মানে তারা প্রতিষ্ঠানের টাকা অন্য একটি পক্ষ প্রতিষ্ঠানের কাছে অর্থ পেত বা বিল পেত বা মানে প্রদেয় ছিল, সেই টাকা প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে। সো আলটিমেটলি কিন্তু টাকা চলে গিয়েছে, এটি উত্তর হবে না। প্রদেয় সুদ হ্রাস, এটাও প্রদেয় সুদ ছিল এবং হ্রাস মানে সুদ দিয়ে দেওয়া হয়েছে, এটাও উত্তর হবে না। সো আলটিমেটলি উত্তর হবে প্রাপ্য বিল হ্রাস। দেখা যাক তো উত্তর কি আছে।
প্রাপ্য বিল হ্রাস। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট নিম্নের কোন জামানত অধিক পছন্দনীয়? সরি, এটি হবে একটি কোশ্চেন মার্ক। শেয়ার কখনোই পছন্দনীয় নয়, কারণ শেয়ারের মূল্য অনেক বেশি ওঠানামা করে। সো শেয়ার কখনোই একটি পছন্দনীয় জামানত হতে পারে না। প্রত্যয়পত্র বা এলসি বা লেটার অফ ক্রেডিট, এটি কিন্তু খুবই ঝামেলার একটি কাগজ। এক দেশের সাথে লেনদেন হবে, অন্য দেশের সাথে, অন্য দেশের ব্যাংকের সাথে, অনেক একটি হ্যাসেল। তো প্রতিষ্ঠান চায় না প্রত্যয়পত্র নিতে। ঋণপত্র, স্থায়ী আমানতের রসিদ। এখন একটি ব্যক্তির স্থায়ী আমানতের রসিদ বা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিট অথবা ঋণপত্র, এটা হতে পারে ধরনের বন্ড বা ডিবেঞ্চার। এখন দুটি ক্ষেত্রেই কিন্তু একটি ব্যক্তি ধরে নেই মিস্টার রাকিবের একটি এফডিআর আছে, একটি বন্ড আছে। এফডিআর কি হয়েছে, সে হয়তো একটি ব্যাংকে এককালীন 5 লক্ষ টাকা জমা দিয়েছে এবং সে 5 বছর পরে সেখান থেকে 7 লক্ষ টাকা পাবে। ঋণপত্র কি, এখানে সে মিস্টার রাকিব 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছে এবং সে এখান থেকে হয়তো আগামী 5 বছর সুদ পাবে। সো এখন সে একটি 5 লক্ষ টাকার বা 4,50,000 টাকার ঋণ নিবে। এখন সে একটি ব্যাংকে বললো, ভাই আমার কাছে এফডিআরও আছে, বন্ডও আছে, আপনি কোনটি জামানত হিসাবে নেবেন? এখন দেখো, দুইটাতেই কিন্তু ঝুঁকি কম, তবে বন্ডের ক্ষেত্রে একটা ঝুঁকি আছে। কি ঝুঁকি? যেই প্রতিষ্ঠানের বন্ড আছে মিস্টার রাকিবের, সেই প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, হয়তোবা মিস্টার রাকিবের কিন্তু সম্পূর্ণ অর্থ প্রতিষ্ঠান পরিশোধ করতে নাও পারে, কারণ তাদের কাছে হয়তোবা অর্থের সংকট ছিল বা প্রতিষ্ঠানের সম্পত্তি সংকট ছিল। সো বন্ডের অর্থে কিন্তু একটু হলেও ঝুঁকি রয়েছে। তবে এফডিআর কি কোনো রকম কোনো ঝুঁকি আছে? মিস্টার রাকিব একটি ব্যাংকে 5 লক্ষ টাকা দিয়েছে এবং সে বাধ্যতামূলকভাবে সে ব্যাংকের কাছ থেকে ওই টাকাটি কিন্তু পাবে। সো আলটিমেটলি স্থায়ী আমানতের রসিদের ঝুঁকি কিন্তু সবচেয়ে কম এবং এখান থেকে কিন্তু একদম শিওরলি অর্থ পাওয়া যাচ্ছে। সো উত্তর হচ্ছে স্থায়ী আমানতের রসিদ। আই থিঙ্ক তোমরা এটি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব নিচের কোনটি সরকারি নোট হিসাবে গণ্য? 100 টাকার নোট ব্যাংক নোট, 10 টাকার নোট ব্যাংক নোট, 50 টাকার নোট ব্যাংক নোট। তিনটিতে চোখ বন্ধ করে ব্যাংক নোট, বাকি আছে 5 টাকা। এখন এখানে একটু কনফিউশন আছে, ভাই 5 টাকায় তো আমরা অনেক নোটে দেখেছি হচ্ছিল গভর্নরের সাইন আছে, অর্থাৎ ব্যাংক নোট তো 5 টাকা, তাহলে কিভাবে হলো? তবে তোমরা খেয়াল করে দেখবে, কিছু নোটে গভর্নর আছে, গভর্নরের সাইন আছে, অর্থাৎ এটা ছিল ব্যাংক নোট কিছুগুলো, আর কিছু নোটে কিন্তু অর্থ সচিবের সিগনেচার আছে, অর্থাৎ এটি হলো সরকারি নোট। এখন যেহেতু 5 টাকা নোট বোধ ব্যাংক নোটে, মানে অর্থাৎ একটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত হয় এবং সরকারি কর্তৃক ইস্যুকৃত, অর্থাৎ কিছু ব্যাংক কর্তৃক হয়েছে, কিছু নোট ব্যাংক কর্তৃক হয়েছে, কিছু নোট সরকার কর্তৃক। সো আলটিমেটলি এখানে উত্তর হবে 5 টাকা। যে 5 টাকা না থেকে আরেকটি অপশন থাকতো, এখানে হচ্ছিল 2 টাকা, আমরা কিন্তু চোখ বন্ধ করে 2 টাকা ক্যান্সেল দিলাম, কারণ এটি একদম অ্যাকুরেট, কারণ 2 টাকার নোট সরকার বাদে ব্যাংক কখনোই ছাপায় না, বা মানে তারা ছাপায় না বা বের করে না আর কি। সো আলটিমেটলি 2 টাকা হলে যদি অপশন থাকতো 2, আমরা চোখ বন্ধ করে এটি অ্যান্সার করতাম। আর যেহেতু 2 নেই, এখন আমাদের উত্তর হবে ডি। দেখা যাক উত্তর কি দিয়েছে। 5 টাকা। বিনিয়োগ 90,000, কর পরবর্তী মুনাফা 1,32,500 এবং অবচয় 4,66,200। এই ম্যাথ কিন্তু আমরা একদম আমাদের প্রথম লেকচারে করেছিলাম। আমাদের একটি ঢাকা ইউনিভার্সিটি ইতিহাস এবং 3টি ম্যাথ এসেছে ফাইন্যান্সের মধ্যে, এটি একটি। সো কি বলেছিলাম, এই যখন বলবে নগদ অন্তর্প্রবাহ, এর কিন্তু সূত্র আমরা পড়েছি, কর পরবর্তী নিট মুনাফা যোগ অবচয় আমাদের কিন্তু বের হবে। সো কর পরবর্তী নিট মুনাফা 1,32,500 এবং অবচয় কত? 4,66,200। মিলানো যাক, 0,0,7,6,2,8,5,3,9,4,1,5। সো 5,98,700 হবে উত্তর। এখন তুমি কিন্তু আজকে ক্লাসটি করলে এবং উত্তর দেখা যাক এইভাবে। তুমি জানলা যে ম্যাথ আসলে এরকম দিবে একটি প্রশ্ন। তোমাদের প্রশ্ন, ভাই বিনিয়োগ 90,000 টাকা, তা আসবে না কেন দিল প্রশ্নে? এইবার দেখো তো, যদি কোনো কারণে এই দুটোর দেয়, মোটামুটি কিন্তু মানুষ চিন্তা করতে পারে, বাচ্চা দুটা যোগ করে বসাই দিলে একটা অ্যান্সার চলে আসবে। এখানে যেরকম একটু অ্যান্সার ছিল, বা মানে যোগ করে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। সো এটি কিন্তু অনেকেই পারবে যদি এরকম হতো।
যে দুটো অ্যান্সার যোগ করে দেখবে এটা উত্তর, চোখ বন্ধ করে বসাই দেবে। তবে তুমি আজকে ক্লাসটি করছো কষ্ট করে, আরেকজন শিক্ষার্থী কিন্তু ক্লাস করছে না বা ফাঁকিবাজ, এখনো খেলে বেড়াচ্ছে, ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, কারণ কদিন পরে পরীক্ষা, তার মাথা ব্যথা নাই। এখন পরীক্ষার হলে গিয়ে যদি সে দেখে যে প্রশ্নে আছে কর পরিবর্তে মুনাফা এত, অবশ্যই এত, দুটা যোগ করলে উত্তর হুবাহু মিলে গেছে, তো তারা টিক দিয়ে দিবে একটা। বাট এটা তো অত ইজি হবে না, তাই না? একটু তো কনসেপচুয়াল বিষয় থাকবে। আস্তে তোমাদের একটু কনফিউজ করার জন্য বিনিয়োগ দিয়ে দিবে। আর যেহেতু তুমি এখন জানো আসলে বিনিয়োগটি দেওয়া হয়েছে কনফিউশনের জন্য, তুমি তো জীবনে যোগ করবো না, এদের যোগ করবে এবং উত্তর পেয়ে যাবা। সো এরকম প্রশ্ন আসলে এভাবে তোমরা ইজিলি সলভ করতে পারো। নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল? আমরা জানি সমচ্ছেদ বিশ্লেষণ, নগদ প্রবাহ বিশ্লেষণ, মূলধন বাজেটিং, সিকিউরিটি বিশ্লেষণ। লাস্ট দুইটি তো না। এখন আমরা সমচ্ছেদ বিশ্লেষণ এবং নগদ প্রবাহ বিশ্লেষণ দুটিই কিন্তু আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে করেছি। বাট বলতো আমরা যে আর্থিক বিবরণী করি এর মধ্যে একটি বিশ্লেষণ কোনটি, সমচ্ছেদ বিশ্লেষণ নাকি নগদ প্রবাহ হয় বলতো? মূলত কিন্তু নগদ প্রবাহ হয়, এবং আমরা কিন্তু আর্থিক বিবরণী করি সেখানে কিন্তু আমরা একটি নগদ প্রবাহ বিবরণীও করি। আমাদের মোট আর্থিক বিবরণীতে মোট 5টি অংশ, এর মধ্যে একটি হলো ব্যালেন্স শিট, একটি হলো ইনকাম স্টেটমেন্ট, একটি হলো সংরক্ষিত মুনাফা তহবিল যেটা করি আমরা, আরেকটি হলো নগদ প্রবাহ বিবরণী, এবং একটি হলো টিকা সমূহ। সো এর মধ্যে কিন্তু নগদ প্রবাহ একটি বিবরণী থাকে, এবং আলটিমেটলি আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে মানে বেশি অ্যাকুরেট হচ্ছিল নগদ প্রবাহ বিশ্লেষণ, কারণ এটি কিন্তু আর্থিক যে বিবরণী তার একটি গুরুত্বপূর্ণ অংশ। সমচ্ছেদ বিশ্লেষণ অবশ্যই একটি আর্থিক বিশ্লেষণ, বাট এটি কিন্তু নগদ প্রবাহ বিশ্লেষণের মতো অতটি অ্যাকুরেট নয়। সো উত্তর হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণ। যে ঝুঁকি ফার্ম উদ্ভূত এবং হ্রাস করা যায় তাকে কি বলে? আমরা জানি এগুলোকে বলা হয় কোম্পানি ঝুঁকি বা কোম্পানি ঝুঁকি, যেটি একটি পার্টিকুলার কোম্পানিকে ইফেক্ট করে, এবং একটি প্রতিষ্ঠান চাইলে এই ঝুঁকিকে পোর্টফোলিও গঠনের মাধ্যমে হ্রাস করতে পারে। এবং এই কোম্পানি ঝুঁকির আরেকটি নাম হলো আনসিস্টেমেটিক ঝুঁকি। উত্তর ছিল আনসিস্টেমেটিক ঝুঁকি। আর সিস্টেমেটিক কোটি, এটি হলো বাজার ঝুঁকি, যেটি সকল ফার্মের উপর পড়ে এবং কোনো ফার্ম কিন্তু এই ঝুঁকি হ্রাস করতে পারে না। সো আমার উত্তর আনসিস্টেমেটিক ঝুঁকি। বুল মার্কেট বলতে কি বোঝো, কি বোঝায়? আচ্ছা, কোশ্চেন মার্ক রিজন। তোমরা একটি কি মুভি দেখেছো, দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট? খুবই কিন্তু একটি ফেমাস মুভি। সেখানে কি হয়, আমেরিকার শেয়ার মার্কেট নিয়ে কিন্তু একটি মানে মুভি আলটিমেটলি। সো এই যে উলফ অফ ওয়াল স্ট্রিট হচ্ছিল আমেরিকার যে শেয়ার মার্কেট, যে আলটিমেটলি যে মানে এদের মেন অফিস যে রাস্তাটা, সেটাকে বলা হচ্ছিল ওয়াল স্ট্রিট। এবং সেইখানে কিন্তু একটি মূর্তি আছে। অনেক জায়গায় তো অনেকে তোমরা অথবা ছবি দেখেছো। সো তোমরা কি বলতে পারো, অনেক মুভিতে এই ছবি আছে, এটা তোমরা কি বলতে পারো ছবিটি কি, এই মূর্তিটি কিসের? সেটি কিন্তু একটি বুল বা একটি মহিষের কিন্তু। সো এই আলটিমেটলি বুলের। এখন এই বুলটি কেন দেওয়া হয়েছে? বুল বলতে বোঝায় যেই মার্কেটের শেয়ারের মূল্য ঊর্ধ্বগামী। আচ্ছা, বয় তো সাইডে হয়, আমার বাংলা লেখা এত খারাপ। আচ্ছা, বয় ধরে ঊর্ধ্বগামী। সো যেই শেয়ার মার্কেটের মূল্য একটু ঊর্ধ্বগামী থাকে সেই মার্কেটকে বুল মার্কেট বলা হয়। তো দেখো এখানে কি, একটি অনিশ্চিত বাজার, অ্যান্সার হবে না। একটি মূল্য ঊর্ধ্বমুখী বাজার, এটি অ্যান্সার হতে পারে। একটি অত্যাধিক মূল্য পরিবর্তনশীল বাজার না, কারণ পরিবর্তন মানে উঠতেও পারে নামতেও পারে। একটি প্রচুর বাজার, এটা একদম নাই। ফাইন্যান্সে এখন কেন প্রচুর প্রশ্ন আসবে? তো উত্তর হবে এটি একটি মূল্য ঊর্ধ্বগামী বাজার। এখন ঠিক বুলের অপোজিট কি বলতো? বুল কিন্তু খুবই বেশি চঞ্চল, খুবই বেশি ফাস্ট। আর অপোজিট কি? বিয়ার, ভাল্লুক, সে কিন্তু খুব স্লোলি চলে। সো যদি বলা হয় বিয়ার মার্কেট কি বোঝো, সেটি হবে একটি নিম্নগামী বাজার। সো দেখা যাক এটির উত্তর কি, একটি মূল্য ঊর্ধ্বগামী বাজার। এরপরে ব্রিজ লোন কি? অনেক সময় কিন্তু প্রতিষ্ঠান খুব বড় আকারের বিভিন্ন লোনের আবদার করে। ধরে নেই 800 কোটি টাকা, যে একটি বড় প্রতিষ্ঠান, তাদের একটি ব্যাংকের কাছ থেকে 800 কোটি টাকার প্রয়োজন। এখন এই লোনে আবেদন করলে কিন্তু সাথে সাথে ব্যাংক কিন্তু যদি এটিও মেনে নেয়, আচ্ছা তোমাদের আমরা লোন দিব, সাথে সাথে কিন্তু দেওয়া কখনোই পসিবল হয় না, একটু সময় লাগে। সো এই যে সময়, এর মধ্যবর্তী যে টাইমটা, আবেদন করলাম, ব্যাংক আবেদন রাজি হলো, কিন্তু এই যে টাকাটি প্রদান করবে এর মধ্যবর্তী সময়, এই সময় কিন্তু একটি প্রতিষ্ঠানকে অর্থের প্রয়োজন হয়। এবং এই যে মধ্যবর্তীকালীন একটি স্বল্পমেয়াদী সময়, এর জন্য একটি ঋণের ব্যবস্থা করা হয়, সেটাকে বলা হয় ব্রিজ লোন।
সো দেখো অপশনে কি আছে, অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী ঋণ, এটি হতে পারে সরকারের অধীনে দীর্ঘমেয়াদী ঋণ না, বন্ধকি ঋণ না, ব্রিজ তৈরি করার জন্য লোনের নীতি হবেই না। সো আলটিমেটলি উত্তর হবে এ। দেখা যাক, অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী ঋণ। নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না? চলতি হিসাবে তো সবচেয়ে বেশি, কারণ চলতি হিসাবে ব্যবসায়ীরা ইউজ করে সাধারণত, অনেক চেকের প্রয়োজন হয়, এটি উত্তর হবে না। বিশেষ চলতি, এটা চলতি হিসাবের একটি ভাগ, আলটিমেটলি এখানে হয়। স্থায়ী আর সঞ্চয়, সঞ্চয়ে কি হয়, ইচ্ছা মতন অর্থ জমা দেওয়া গেল কিছু নির্দিষ্ট বাধা নিয়মের মধ্যে অর্থ উত্তোলন করা যায় এবং সাধারণত সপ্তাহে একাধিকবার উত্তোলন করা যায়। সো যেহেতু একাধিকবার উত্তোলন করা যাচ্ছে, এখানে কিন্তু চেকের একটি ব্যবহার থাকে। স্থায়ী হিসাবে কি, মাত্র একবার অর্থ দেওয়া হয় এবং একবারে সেই অর্থ উত্তোলন করা হয় এবং এখানে কোনো চেক বই প্রদান করা হয় না। তো উত্তর হচ্ছিল বি, স্থায়ী হিসাব। নিচের কোনটি একটি ফার্মের আর্থিক ঝুঁকি সৃষ্টি করে? আর্থিক ঝুঁকি কখন সৃষ্টি হয় বলতো? যখন একটি ফার্ম কোনো জায়গা থেকে ঋণ মূলধন সংগ্রহ করে। যখন ঋণ মূলধন সংগ্রহ করবে, ঋণ মূলধন সংগ্রহ করলে কি হবে, ওই প্রতিষ্ঠানকে কিন্তু আলটিমেটলি শেষ পরে গিয়ে মূলধন এবং যে ঋণের সুদ দুটি পরিশোধ করতে হবে, অর্থাৎ সুদ বা আসল দুটি কিন্তু পরিশোধ করতে হবে। এখন এই যে মূলধন বা আসল, মূলধন বা আসল এবং সুদ, এই দুটির যে কোনো একটি পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছিল আর্থিক ঝুঁকি। সো আলটিমেটলি আর্থিক ঝুঁকি কখন তৈরি হবে? যখন একটি প্রতিষ্ঠান ঋণ মূলধন সংগ্রহ করবে। সো দেখো তো অপশন ঋণ মূলধন কি, বন্ড ইস্যু, বন্ড ইস্যুর মাধ্যমে ঋণ মূলধন হয়েছে, এটি একটি উত্তর হতে পারে। শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু কিন্তু ঋণ মূলধন না, বরং কিন্তু মালিকানা সত্ত্বে বিলানো হয়, সো এটি উত্তর না। বন্ড পরিশোধ, টাকা পরিশোধ করে দিচ্ছে, এখানে কোনো ঝুঁকির কোনো ব্যাপারই নেই, এটা না প্রযুক্তির পরিবর্তন, এটিও কিছু না। সো আলটিমেটলি উত্তর হবে বন্ড ইস্যু, কারণ বন্ড ইস্যু বলতে একটি প্রতিষ্ঠান ঋণ মূলধন মানে নিয়েছে এবং এখানের মাধ্যমে কিন্তু যদি কোনো কারণে এই বন্ড বা বন্ড ইস্যুর মাধ্যমে যে অর্থ পেয়েছে, অর্থাৎ ঋণ মূলধন পেয়েছে, সেটির আসল এবং সুদ পরিশোধ না করতে পারার মাধ্যম থেকেই কিন্তু আলটিমেটলি আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। তো উত্তর দেখা যাক, বন্ড ইস্যু। সো এই ছিল আমাদের 2017-18 সালের সেশনের প্রশ্নগুলো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু খুবই খুবই কঠিন না, একদম বলবো খুব ইজিও না, বাট খুব কিন্তু কঠিনও না এবং মোটামুটি ইজি আছে, কারণ এই সব কিছু কিন্তু তোমাদের অলরেডি পড়ানো হয়েছে। সো এই পর্যন্ত যা তোমরা ক্লাস করছো, আশা করি তোমরা কিন্তু মিলাতে পারছো, আচ্ছা আমরা কিন্তু এগুলো করেছি। এই সব বিষয় তোমাদের সাথে কিন্তু কোনো না কোনো লেকচারে কিন্তু ডিসকাস করা হয়েছে। এইবার আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটির 2018-19 সেশনের প্রশ্ন। এবং এই বছর কিন্তু আমরা পরীক্ষা দিয়েছিলাম, বা আমরা বলতে আমি, আমার ব্যাচ কিন্তু ছিল 2018-19 সালের, এবং এই বছর প্রশ্নে আমি খুব কনফিডেন্স ছিলাম যে একদম ফাইনান্স পরীক্ষা দিয়ে ফাটাই দিব, 20টার মধ্যে অ্যাটলিস্ট 19টা রাইট করবই, 19টা রাইট বানা করবে আরো 18টা অ্যাটলিস্ট। বাট এই পরীক্ষা এত কনফিডেন্স থাকার পরেই কিন্তু আমি একটু সমস্যা হয়ে গিয়েছিল। আমি দেখা যেত কোচিং সেন্টারের পরীক্ষাগুলো আমি কি করতাম, 5-6 মিনিটে একদম 20টা কোশ্চেন দাগায় ফেলতাম, হয়তো তার মধ্যে আমার 18 থেকে 19টা হয়ে যেত, কারণ ফাইন্যান্স একটু ভালো পারতাম। বাট অ্যাডমিশন পরীক্ষা গিয়ে দেখা গিয়েছে আমার প্রায় 12-13 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে, বাট আমার এখনো মাত্র 15-16টা দাগানো হয়েছে, কারণ আমি কনফিউজ ছিলাম পরীক্ষার হলে, খুব মানে প্রেশার বা টেনশনে আমি ভুলে গিয়েছিলাম কিছু। তো যাই হোক, আশা করি তোমাদের এটি হবে না। তো চলো এইবার আমরা 2018-19 সেশনের যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করি। তবে এখানে কিন্তু মূলত আমি ফাইন্যান্সের প্রশ্নগুলো রেখেছি, ব্যাংকিং এর কিছু প্রশ্ন সরিয়ে দিয়েছি, কারণ এই ব্যাংকিং এর প্রশ্ন নিয়ে কিন্তু পরবর্তী লেকচার, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন সমাধান পার্ট 3 বা 32 নম্বর লেকচারে কিন্তু আমি ওইগুলো নিয়ে আলোচনা করেছি। চলো এবার 18-19 সেশনের প্রশ্ন সম্পর্কে আলোচনা করা যাক। আচ্ছা, সো প্রথমেই নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক? আমরা কিন্তু যখন অর্থায়নের উদ্দেশ্য বলি বা লক্ষ্য সম্পর্কে পড়েছি লেকচার 1 অথবা 2-তে, তখন কিন্তু আমরা পড়েছিলাম যে সম্পদ সর্বাধিকরণ কি, শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা নির্ধারণ করা হয়। শেয়ারের বিভিন্ন মূল্য থাকতে পারে, একটি হলো লিখিত মূল্য, একটি থাকতে পারে বিক্রয় মূল্য, থাকতে পারে নিহিত মূল্য, বর্তমান বাজার মূল্য,
একটি শেয়ারে কিন্তু বিভিন্ন মূল্য থাকতে পারে। লিখিত মূল্য কোনগুলো? একটি শেয়ারের গায়ে যে মূল্য লেখা ছিল। বিক্রয় মূল্য কোনগুলো? একটি শেয়ার যে আসল দাম যেটি সেই দামে কিন্তু বিক্রি নাও হতে পারে, অধিহারে বা অবহারে বিক্রি হতে পারে, সেটি বিক্রয় মূল্য। অন্তর্নিহিত মূল্য, বাজার সুদের সাথে মিলিয়ে একটি শেয়ারের যে লভ্যাংশের হার, এই মিলিয়ে কিন্তু একটি শেয়ারের অন্তর্নিহিত মূল্য বের করা যায়। এবং বর্তমান বাজার মূল্য কি? বর্তমানে বাজারে যেই শেয়ারটি কত দামে বিক্রি করা হচ্ছে বা লেনদেন হচ্ছে সেটি হচ্ছিল বর্তমান বাজার মূল্য। এবং এই বর্তমান বাজার মূল্য কিন্তু আলটিমেটলি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক, কারণ বর্তমান বাজার মূল্যের যদি বাজার মূল্য যদি বাড়ে শেয়ারের, তাহলে সম্পদের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তো উত্তর হচ্ছে, দেখো এখানে অপশনে 4টির মধ্যে আছে শেয়ারের বর্তমান বাজার মূল্য, এবং এটি কিন্তু উত্তর। নিচের কোনটি অর্থায়নের নীতি? আমরা কিন্তু 3টি নীতি পড়েছি। একটা কি? তারল্য মুনাফা নীতি, একটি পড়েছি পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি, একটি হলো ঝুঁকি মুনাফার নীতি। তো দেখো তার নীতি 9 বলেছে। তো তারল্য নীতি পড়েছি, এটি তো মাস্ট কাটা যাবে কারণ এটি একটি নীতি। তারপরে বৈচিত্র্যায়নের নীতি, এটিও পড়েছি। আমরা আরো একটি পড়েছিলাম ঝুঁকি মুনাফার নীতি। সো এটি অপশনে নাই, এটি থাকলে এটিও কিন্তু ক্রস যেত। বাকি আছে 2টি। ক্ষতিপূরণের নীতি, অর্থের সময় মূল্য নীতি। এখন দেখো তো, অর্থায়নের কি কোনো জায়গাতে অর্থের সময় মূল্যের ব্যবহার ছাড়া পেয়েছো? 2-1টি পার্টিকুলার পে ব্যাক পিরিয়ড বা এআরআর বা আমরা যে গড় মুনাফার হার, 2-1টা ক্ষেত্রে আমার ছিল, বাট বাকি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়। এবং এটাও বলা হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, অর্থের সময় মূল্য কিন্তু বর্তমানে সকল আধুনিক অর্থায়নের সকল সূত্র বা সকল ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায়। সো এটি কোনো নীতি না হলেও অর্থের সময় মূল্য কিন্তু একটি অর্থায়নের অপরিহার্য একটি অংশ। সো এটিও হবে না, কারণ এটি এক প্রকার নীতি যে অর্থায়নের সকল ক্ষেত্রে অর্থের সময় মূল্যের একটি প্রভাব থাকবে। বাট ক্ষতিপূরণ নীতি, এটি কিন্তু আলটিমেটলি বীমার একটি নীতি। আমরা যে বীমা পড়ছি সেখানে ক্ষতিপূরণ কি? কোনো ব্যক্তি যদি কোনো ক্ষতি হয় কোনো বীমাকারীর, বীমা গ্রহীতার, তাহলে কি হবে? বীমাকারী প্রতিষ্ঠান তাকে ক্ষতিপূরণ করে দিবে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ক্ষতিপূরণ করে দিবে। সো আলটিমেটলি এটি কিন্তু বীমার একটি নীতি, এবং বলা হচ্ছে অর্থায়নের নীতি নয়। এবং ক্ষতিপূরণ নীতি কিন্তু অর্থায়নের নীতির সাথে একদমই যায় না। সো আলটিমেটলি উত্তর হবে ক্ষতিপূরণের নীতি। এটি হলো উত্তর। এরপর, আর্থিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের কোন বিষয়কে বিবেচনা করা হয় না? আমরা জানি যখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কোন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 3টি বিষয়কে বিবেচনা করা হয়, এবং এটি কিন্তু আমরা পড়িয়েছি একটি জায়গাতে। সো এক হলো নগদ প্রবাহ, একটি হলো নগদ প্রবাহের সময়, এবং একটি হলো কি ঝুঁকি। এই 3টি কিন্তু আমরা প্রথম দিকে কোনো একটা লেকচারে পড়েছিলাম। তো দেখো এই 3টি কিন্তু বিবেচনা করা হয়। তো বলছে বিবেচনা করা হয় না। দেখা যাক নগদ প্রবাহ সময় ঝুঁকি আছে কিনা। বার্ষিক নিটায় না, এটি নাই। নগদ প্রবাহ, আচ্ছা এটি বিবেচনা করা হয়, সো এটি উত্তর হবে না। অর্থের সময় মূল্য এখানে নাই, নগদ প্রবাহ হয়ে গিয়েছে। ঝুঁকি আছে এখানে, সো ঝুঁকিও কিন্তু হবে না। তো যদি সময় থাকতো নগদ প্রবাহের সময়, সেটিও কিন্তু কাটা যেত। এখন আবারও আছে অর্থের সময় মূল্য, বার্ষিক নিটায়। সো অর্থের সময় মূল্য কিন্তু ছাড়া মাত্রই বলেছি অর্থায়নের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা পসিবল না, কারণ অর্থের সময় মূল্য হলো অর্থায়নের একটি অপরিহার্য উপাদান, এবং অর্থায়নের প্রতিটি ক্ষেত্রে অর্থের সময় মূল্য কিন্তু একটি প্রভাব রয়েছে। সো এটি উত্তর হবে না, কারণ অর্থের সময় মূল্যকে অবশ্যই বিবেচনা করা হয়। সো উত্তর বার্ষিক নিট আয়। নিচের কোনটি ব্যবসায় আর্থিক ঝুঁকি উদ্ভব হয়? আমরা আর্থিক ঝুঁকি একটু আগে কি বলেছি বলতো, কয়েকটা মানে গত বছরের প্রশ্নে আর্থিক ঝুঁকি কোনগুলো? আমাদের ঋণ মূলধনের মাধ্যমে যে ঝুঁকি মানে গ্রহণের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। কারণ কেন ঋণ মূলধনের মাধ্যমে হবে? কারণ ঋণ মূলধনের যে আসল এবং সুদ, এটি পরিশোধের অক্ষমতা থেকে কিন্তু আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। সো স্থায়ী পরিচালনার আয় ব্যয় বৃদ্ধির সাথে কিন্তু ঋণ মূলধনের কোনো সম্পর্ক কি আছে? নেই আপাতত। আচ্ছা, একটি থাকতে পারে, কারণ যদি পরিচালনা আয় ব্যয় বৃদ্ধি পায় তাহলে আমার আয় কমে যাবে, এবং তার ফলে কিন্তু আমি সুদের যে অর্থ সেটি আমি পরিশোধ করতে আমার সমস্যা হতে পারে। সো এটি একটি পোটেনশিয়াল উত্তর হতে পারে। পণ্যের চাহিদা হ্রাস, এটিও হতে পারে। পণ্যের চাহিদা হ্রাস হয়েছে আমার, না সরি এটি হবে না, কারণ কি এটি হলো ব্যবসায় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। ও এটাও হবে না, এটিও আলটিমেটলি ব্যবসায় ঝুঁকির মাধ্যমে, কারণ পরিচালনা ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু আমার আয় হ্রাস পেয়ে যাবে। সো এটি উত্তর হবে না, এটিও উত্তর হবে না।
পণ্যের বিক্রয়ের মূল্যের অধিক মাত্রা তারতম্য, এটিও কিন্তু আমার ব্যবসার ঝুঁকির মধ্যে পড়ছে। এবং দেখো ঋণ মূলধন বৃদ্ধি, যেহেতু বলা আছে ঋণ মূলধন যত বৃদ্ধি পাবে আমার আর্থিক ঝুঁকি তত বৃদ্ধি পাবে। তো উত্তর হলো ঋণ মূলধন ঝুঁকি। এরপর একজন বিনিয়োগকারীকে কোন নীতিটি ঝুঁকি হ্রাসকরণে সাহায্য করে? আমরা জানি ঝুঁকি হ্রাসকরণের মাধ্যম হলো পোর্টফোলিও, চোখ বন্ধ করে, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন। এটি হলো ঝুঁকি হ্রাসের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। সো কি অর্থায়ন আদর্শ নীতি? হ্যাঁ, এটি হতে পারে নীতি গ্রহণ করলে আমার ঝুঁকি হ্রাস পাবে। লভ্যাংশ নীতি, এটিতে আনসার হয় না। তাড়ানো নীতি, এটিও হয় না। বৈচিত্র্যায়ন নীতি, যেহেতু বলা আছে আমার চোখ দেওয়ার কথা দরকার নেই, এই একাই ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে ছিল বস, আলটিমেটলি ফাইন্যান্সের ক্ষেত্রে। সো বৈচিত্র্যের নীতি থাকলে এবং ঝুঁকি হ্রাস মানে বুঝতে হবে এদের মধ্যে খুব বড় একটা সম্পর্ক আছে। সো উত্তর হবে পোর্টফোলিও নীতি। নিম্নের কোনটি অভ্যন্তরীণ উৎস, অর্থায়নের উৎস? ব্যবসায় ঋণ কি? আমি লেনদেন করতে করতে অন্য পক্ষের কাছ থেকে বাকিতে কিনলাম, এটি এক প্রকার ঋণ। সো এটি কিন্তু অভ্যন্তরীণ, এটি ছিল বাহ্যিক। ব্যাংক ঋণ অবশ্যই বাহ্যিক। বন্ধক, এটিও বাহ্যিক, অন্য একটি পক্ষের কাছে বন্ধক রেখে আমি ঋণ নিলাম। সংরক্ষিত মুনাফা, প্রতিষ্ঠানের মুনাফার একটি অংশ, মুনাফার একটি অংশ সংরক্ষিত মুনাফা, আর একটি অংশ হচ্ছিল লভ্যাংশ। লভ্যাংশ কি? মালিকদের মধ্যে লভ্যাংশ ভাগ করে দেওয়া হয় বা লাভ দেওয়া হয়। সংরক্ষিত মুনাফা কি? সংরক্ষিত মুনাফা হলো প্রতিষ্ঠান তার যে মুনাফার একটি অংশ রেখে দেয় আগামীতে বিনিয়োগ করার জন্য। সো এটি আলটিমেটলি কিন্তু কোম্পানির নিজের অর্থ এবং এটি কিন্তু অভ্যন্তরীণ অর্থায়নের উৎস। দেখা যাক কি সংরক্ষিত মুনাফা হলো অ্যান্সার। এরপর নিচের উৎস সমূহের মধ্যে কোনটি, কোন অর্থায়নে খরচ সর্বাধিক? ডিবেঞ্চার, এটির খরচ কম, কারণ এখানে ডিবেঞ্চার একটি ঋণ মূলধন এবং এখানে কিন্তু আমরা একটি কর সুবিধা পেয়ে থাকি, কর মওকুফ হয়। সংরক্ষিত মুনাফা, এটির সামান্য, ডিবেঞ্চারের চেয়ে বেশি হচ্ছিল সংরক্ষিত মুনাফার খরচ। বন্ডেরও কম, কারণ এখানে আমরা কর মওকুফ পাই। সাধারণ শেয়ার আর সংরক্ষিত মুনাফা, এর মধ্যে সাধারণ শেয়ারের ব্যয় কিন্তু বেশি, কারণ সাধারণ শেয়ারের কিন্তু কোনো নির্দিষ্ট লভ্যাংশের পরিমাণ থাকে না, বরং যখন যেভাবে লাভ হয় সেটার উপর ভিত্তি করে দেওয়া হয়। বেশি লাভ হলে হয়তো অনেক সময় দেখা যায় বেশি পরিমাণ মুনাফা দিতে হয় বা বেশি শতাংশ। সো বিভিন্নভাবে আলটিমেটলি আমাদের সাধারণ শেয়ারের ব্যয় কিন্তু সর্বাধিক। এবং মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছিল শেয়ার মূলধনের ক্ষেত্রে এবং সবচেয়ে কম হচ্ছিল ঋণ মূলধনের ক্ষেত্রে অর্থায়নের খরচ। আমরা যখন ম্যাথ করেছি তখনও কিন্তু আমরা এটা দেখতে পেয়েছিলাম। সো উত্তর হচ্ছিল সাধারণ শেয়ার। যদি কর হ্রাস পায় তাহলে ঋণের প্রকৃত খরচ কেমন? সবসময় মনে থাকতে হবে করের সাথে ঋণের খরচের মধ্যে একটি নেগেটিভ রিলেশন আছে। যদি কর এর হার বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে ঋণের খরচ হ্রাস পাবে। যদি কর হ্রাস পায় তখন ঋণের খরচ, আচ্ছা একটু অন্য কালার দিয়ে লিখি, যদি কর হ্রাস পায় তখন ঋণের খরচ বৃদ্ধি পাবে, একদম নেগেটিভ। সো যেহেতু নেগেটিভ, এখন দেখা যাক, আচ্ছা অন্য কালার একটি ইউজ করা যাক, তো দেখা যাক কি, আচ্ছা এটা ইউজ করি। সো আচ্ছা লালই ভালো ছিল, কারণ লাল চোখে পড়ছে, একটু ডার্ক বেশি হয়েছে। সো এখন দেখা যাবে কর এবং ঋণের খরচের মধ্যে একদম নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। সো কি হয়েছে, খরচ প্রকৃত অর্থে হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকবে, ওঠানামা করবে। সো কি বলা হয়েছে, যদি কর হ্রাস পায়, মানে কর কি হয়েছে, ঋণের কর হ্রাস পেয়েছে, সো ঋণের খরচ কি হবে, বৃদ্ধি পাবে। দেখা যাবে অ্যান্সার হচ্ছিল বি। দেখা তো উত্তর কি আছে। আচ্ছা এখানে একটু ভুল দেওয়া আছে, মোস্ট প্রবাবলি আমি এটি এখনই ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা সো আমি জাস্ট অপশনে চেঞ্জ করে দিয়েছি। সো যদি কর হ্রাস পায় তখন ঋণের খরচ কি হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা সো আলটিমেটলি ঋণের খরচ বৃদ্ধি পাবে, উত্তর হবে এ। দেখা যাক তো উত্তর কি আছে, বৃদ্ধি পাচ্ছে আলটিমেটলি। সো যখন আমার কর হ্রাস হবে তখন আলটিমেটলি আমার ঋণের খরচ অলওয়েজ বৃদ্ধি পাবে, কারণ এদের মধ্যে একটি নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। এইবার আমরা দেখব হচ্ছিল নিচের কোনটি মূলধন ফেরত সময় পদ্ধতির অসুবিধা? মূলধন ফেরত মানে পিবিপি বা পে ব্যাক পিরিয়ড। সো এর কি কি অসুবিধা আছে? এর একটি অসুবিধা হচ্ছিল এরা
মূলধনের পরবর্তী নগদ প্রবাহকে বিবেচনা করে না। অর্থাৎ যেই বছরের মূলধনের আমার বিনিয়োগের অর্থ ফেরত আসলো, তার পরবর্তী বছরগুলোর যে আমার নগদ আন্তঃপ্রবাহ বা যে নগদ প্রবাহ, সেগুলো কিন্তু কোনোভাবে বিবেচনা করে না। সো এটি কিন্তু একটি বড় অসুবিধা। সো এটি একটি পোটেনশিয়াল অ্যান্সার। এরপরে আছে স্বল্পমেয়াদী প্রকল্পকে সমর্থন না করা। এমন কোনো কিন্তু কথা ছিল না, কারণ পেব্যাক পিরিয়ড স্বল্পমেয়াদী প্রকল্প হোক বা দীর্ঘমেয়াদী হোক, সকল ক্ষেত্রে কিন্তু পেব্যাক পিরিয়ডকে আমরা ব্যবহার করতে পারি। সো এটি অপশনে আসছে না, এটি কাটা। এরপরে অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এটি কিন্তু পেব্যাক সময় পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা, যে তারা অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। সো এইটাও কিন্তু একটি উত্তর হবে, কারণ এটি কিন্তু এই দুটি কিন্তু অপশন এ এবং অপশন সি দুইটাই কিন্তু পেব্যাক পিরিয়ডের গুরুত্বপূর্ণ দুটি সীমাবদ্ধতা। সো দুটি উত্তর হবে, এবং দেখা যাচ্ছে ডি অপশনে বলা আছে এ এবং সি উভয়ই। সো আলটিমেটলি আমার অপশন উত্তর কিন্তু ডি হবে, কারণ পেব্যাক সময় পদ্ধতি যেরকম আমাদের যখন অর্থ ফেরত আসছে তার পরবর্তী, অর্থাৎ মূলধনের পরবর্তী নগদ প্রবাহ বিবেচনা করে না, এবং তারা কিন্তু সাথে সাথে অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। সো দুটি অপশন হবে, কারণ বলা হয়েছে অসুবিধা আছে কি কি বা সীমাবদ্ধতা কি কি। সো উত্তর হলো এ এবং সি। নিচের কোন কারণের জন্য ব্যবসায়িক আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়? আমরা কিন্তু আর্থিক ঝুঁকি নিয়ে একাধিকবার কথা বলেছি, আমরা আর এটা নিয়ে কথা বলবো না। সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কিন্তু অবশ্যই হবে না, ডিবেঞ্চার ইস্যু করা হলে হতে পারে, সংরক্ষিত মুনাফা বৃদ্ধি পেলে হবে না, রাইট শেয়ারের ক্ষেত্রেও কিন্তু হবে না, কারণ এর মধ্যে ঋণ মূলধন খালি একটি, সেটি হলো ডিবেঞ্চার বা বন্ড। সো উত্তর হচ্ছিল ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়, কারণ যদি তারা ঋণ মূলধনের আসল বা সুদ পরিশোধ করতে না পারে, এর থেকেই কিন্তু আলটিমেটলি আর্থিক ঝুঁকির সৃষ্টি। এইবার মূলধন বাজেটিং এর নিট বর্তমান মূল্য বা এনপিভি ও আন্ত আয় হার বা আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্নের মধ্যে পদ্ধতির মধ্যে পার্থক্য মূলত নেট বর্তমান মূল্য পদ্ধতি অপেক্ষাকৃত সহজ এবং না, দুটি একটু মূলত জটিল, এটি উত্তর হবে না। উভয়ই বিভিন্ন প্রকারের নগদ প্রবাহ ব্যবহার করে না, দুইজনই সেম প্রকার নগদ প্রবাহ ব্যবহার করে। সো এটিও হচ্ছে না। উভয় ভিন্ন সময়কাল ব্যবহার করে না, দুজনই ভিন্ন সময়কাল ব্যবহার করে, একই সময়কাল ব্যবহার করছে। উভয় ক্ষেত্রে পুনঃবিনিয়োগের হার ভিন্ন ধরা হয়, এটি একটি হতে পারে, কারণ এনপিভিতে ধরে নেওয়া হয় আমার যে অর্থটি ফেরত আসলো সেইটা আমরা আমাদের যে মূলধন ব্যয় আছে, মূলধন ব্যয় হার, সেই হারে আমরা আবার অর্থটি বিনিয়োগ করব, কিন্তু অন্ত আয় হার বা আইআরআর ধরে নেয় আমরা যেই হারে ফেরত পাচ্ছি, অর্থাৎ যে আইআরআর, সেই ইন্টারনাল রেট অফ রিটার্নের এই হারেই কিন্তু আমরা সেই অর্থ আবার পুনঃ বিনিয়োগ করব। সো বাকি সবকিছু ঠিক থাকলেও এনপিভিতে ধরে নেওয়া হয় আমরা যে অর্থটি ফেরত পাচ্ছি সেটি আমরা আমাদের মূলধন ব্যয়ের যে হার সেই হারে বিনিয়োগ করব, আর আন্ত আয় হারের ক্ষেত্রে ধরে নেওয়া হয় আন্ত আয়ের হার যেটি আছে সেই হারেই আমরা পুনঃ বিনিয়োগ করব। সো এই একটা ক্ষেত্রে আমরা দুটির মধ্যে কিন্তু পার্থক্য দেখতে পাই। সো উত্তর হচ্ছে উভয় ক্ষেত্রে পুনঃবিনিয়োগের হার ভিন্ন ধরা হয়। আচ্ছা, একটি পে অর্ডারের মেয়াদকাল কত? সাধারণত হয়ে থাকে 3 মাস থেকে 180 দিন। সো ভিন্ন হয়ে মানে এটি একটি আমরা কিন্তু পড়ে এসেছি যে এটির মেয়াদকাল সাধারণত, আমরা কিন্তু জেনে এসেছি যে এইটার মেয়াদ সাধারণত 3 মাস হয়ে থাকে। সো 3 মাস বা 90, যেটা বলা আছে পে অর্ডার। আমি প্রথমে বাণিজ্যিক পত্র মনে করে একটু কনফিউজ হয়ে গেছে, আচ্ছা এটা কি 390 অ্যান্সার কেন হবে? সো পরে করলাম যে এটা তো পে অর্ডার। আচ্ছা, সো পে অর্ডার হচ্ছে 3 মাস মানে 90 দিন সাধারণত হয়ে থাকে। এবং একটি যেমন চেকের ক্ষেত্রে কি হয়, চেক হচ্ছিল সাধারণত 6 মাস বা 180 দিন হয়ে থাকে। একটি বৈধ হচ্ছে বা যেদিন চেক লেখা হয় সে থেকে কিন্তু একটি চেকের মেয়াদ 6 মাস পর্যন্ত বজায় থাকে। সো আলটিমেটলি উত্তর হচ্ছিল 3 মাস বা 90 দিন। সো এটি ছিল আমাদের মূলত 2018-19 সেশনের প্রশ্ন, যেটি আমার বছরে ছিল, এবং এই প্রশ্নের মাধ্যমে মানে আমার ভিতরে দুই একটাতে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম এবং ব্যাংকিং পার্টেও কিছু কনফিউশন ছিল। সো যাই হোক, এইবার আমরা দেখব আমাদের যে গত বছরের প্রশ্ন 2019-20 সালের প্রশ্ন। এখানে টোটাল এমসিকিউ ছিল মোট 12টি এবং আমরা এখানে 12টি এমসিকিউই দেখব। প্রথমে, নিচের কোনটি চলতি মূলধনের উপাদান?
চলতি মূলধন কোনটি? যে মূলধনের মেয়াদকাল মানে 1 বছরের কম সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু আমরা আলটিমেটলি চলতি মূলধন বলি। সো এইখানে দেখা যাচ্ছে এই যে ডিবেঞ্চার আছে এটি বাদে কিন্তু বাকি 3টি বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল এবং মজুদ পণ্য 3টি কিন্তু আলটিমেটলি আমার চলতি মূলধনের উপাদান। যদি প্রশ্নটি এমন হতো এখানে যে একমাত্র ডিবেঞ্চার দীর্ঘমেয়াদী মূলধনের উপাদান, যদি প্রশ্ন হতো উপাদান নয় সেটি সবচেয়ে বেশি অ্যাকুরেট হতো তাহলে কিন্তু আমরা ডিবেঞ্চার লাগিয়ে দিতাম। কিন্তু আমরা কিন্তু বলেছি প্রশ্ন অবশ্যই এমন হবে না যে 3টা ভিন্ন একটা জাস্ট একটা রাইট অ্যান্সার, একটু কিন্তু কনফিউজ করবে। সো যদি আমরা এখানে অগ্রাধিকারের ভিত্তি দেখি সেই ক্ষেত্রে কিন্তু মজুদ পণ্য সবচেয়ে বেশি চলতি মূলধনের উপাদান হিসাবে গণ্য হওয়া উচিত। সো এখানে আমাদের উত্তর হওয়া উচিত ছিল মজুদ পণ্য, কারণ বাণিজ্যিক পত্রও কিন্তু চলতি মূলধন, ট্রেজারি বিলও চলতি মূলধন এবং মজুদ পণ্য। কিন্তু যদি আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দেখি তখন আমরা দেখব মজুদ পণ্য হচ্ছিল অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। সো রাইট অ্যান্সার হচ্ছিল ডি। দেন বাজার নির্ধারিত সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান? আমরা কিন্তু একটু আগেই দেখেছি সুদের হার বাড়লে করের হার বাড়লে কিন্তু এটা তো আমরা করের সাথে পড়েছি, এটা একটু ভিন্ন ছিল, বাট সুদ এবং বন্ডের ক্ষেত্রে কিন্তু একদম সেম, দুইটার মধ্যে সম্পূর্ণ নেগেটিভ রিলেশন বিদ্যমান। সো আলটিমেটলি এটির উত্তর হবে ঋণাত্মক। দেখা যাক। সো এটি হলো আলটিমেটলি মজুদ পণ্য এবং এটি কিন্তু সেই ঋণাত্মকই হচ্ছে। এবার আমরা দেখব আধুনিক অগ্নিবিমার জনককে। আমরা কিন্তু এটি কিন্তু আমাদের বোঝার কিছু নেই, আমাদের অ্যান্সার হচ্ছিল নিকোলাস বারবন হচ্ছিল আধুনিক অগ্নিবিমার জনক। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এটিও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সরকারি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এটিও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তালিকাবদ্ধ কোম্পানিগুলো নিয়ন্ত্রণ পদ্ধতি। তোমরা যখন পরীক্ষা হলে পড়বে তোমরা সাথে বলবে আচ্ছা 4টাই তো কাজ, কিন্তু এখন যদি দেখো তো কি বলেছে, তালিকাবদ্ধ ব্যাংক নাকি কোম্পানি? বলো তো, বলা হয়েছে কিন্তু তালিকাবদ্ধ কোম্পানি, ব্যাংকের কথা বলে নাই। আর কোম্পানিগুলো কারা নিয়ন্ত্রণ করে? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সো আলটিমেটলি এটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ না। সো এখানে যেহেতু বলা সে কাজ নয়, সো আলটিমেটলি উত্তর হবে ডি। সো প্রথম উত্তর হচ্ছিল এ এবং এটির উত্তর হচ্ছিল ডি। দেখা যাক তো, নিকোলাস বারবন এবং এটা হচ্ছিল তালিকাভুক্ত ব্যাংক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে। কারণ যদি তালিকাবদ্ধ ব্যাংক হতো তাহলে কিন্তু আমরা কনফিউশনে পড়তাম, আমার 4টাই তো কেন্দ্রীয় ব্যাংক করে। বাট বলা হয়েছে কোম্পানির কাজ কিন্তু বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড কথা বলি তাহলে ছিল এসইসি, সিকিউরিটিজ অ্যান্ড ভুল লিখেছি, এক্সচেঞ্জ কমিশন। সো এইভাবে কিন্তু ছোটখাটো ভাবে তোমাদের প্যাচ দিবে, তোমাদের এটা সলভ করতে হবে। এরপরে নিচের আর্থিক সম্পদগুলোর মধ্যে কোনটির কম ঝুঁকি থেকে অধিক ক্রমধারার তালিকা, অর্থাৎ কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকি, আমাদের এটা বের করতে হবে। এখন এইটা কিন্তু আমরা একজন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছি। সো এখন কি হয় বলো, মোট বলা আছে অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বন্ড। আচ্ছা এটি ভুল এসেছে, এখানে ঠিক হবে, এখানে বন্ড, অগ্রাধিকার শেয়ার। আচ্ছা এটা আমি ঠিক করে দেই, একটা মিনিট দাঁড়াও। এখানে যেটা আসছে সেটা হলো, আচ্ছা আমি কমাতে ঠিক করে নিয়েছি। সো কি কি আছে এখানে, সব মিলে 4টি অপশনে মোট 3টে বিষয় আছে। সেটি হলো অগ্রাধিকার শেয়ার, বন্ড, আচ্ছা পুরো সাধারণ শেয়ার, বন্ড। অগ্রাধিকার শেয়ারে কি নির্দিষ্ট লভ্যাংশ, একটি প্রতিষ্ঠান প্রত্যেক বছর নির্দিষ্ট বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট লভ্যাংশ দিবে এবং কোনো বছর যদি সেই লভ্যাংশ দিতে না পারে তাহলে কি হবে, আগামীতে গিয়ে এই অন্য বছর লভ্যাংশ মানে এই বছর যে লভ্যাংশ মার গিয়েছে সেটি ভবিষ্যতে গিয়ে হয়তোবা তারা পুষিয়ে দেয়। সাধারণ শেয়ারে কি হয়, অনির্দিষ্ট লভ্যাংশ, আর বন্ডে কি নির্দিষ্ট সুদ।
সো এইখানে একে তো আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ শেয়ারের কোনো ঠিক নেই, বাট বাকি দুটো নির্দিষ্ট। এবং যদি প্রতিষ্ঠান কোনো কারণে বিলোপ সাধন হয়, সবার আগে কিন্তু বন্ড হোল্ডারদের অর্থ ফেরত দিবে। আচ্ছা, এখানে সুদ, দেন দেন টাকা দিবে কিন্তু অগ্রাধিকার শেয়ারদের, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং সবার সাথে টাকা বেঁচে থাকলে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। সো আলটিমেটলি সব দিক দিয়ে থেকে কিন্তু সাধারণ শেয়ারের ঝুঁকি একটু বেশি। এবং এই যে কোনো কারণে কোম্পানি লাভ করলে তো আগে সবার আগে বন্ড হোল্ডারদের অর্থ সুদ প্রদান করে, দেন অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিয়ে বাকি লভ্যাংশ সাধারণ শেয়ার হোল্ডারদের দেয়। ঠিক একইভাবে যদি কোম্পানি বিলোপ সাধন ঘটতে থাকে, তখন কোম্পানি যদি যে টাকা থাকবে কোম্পানির সম্পত্তি বিক্রি করে আগে বন্ড হোল্ডার তাদের টাকা পাবে, দেন অগ্রাধিকার শেয়ার হোল্ডার পাবে এবং সর্বশেষে সাধারণ শেয়ার হোল্ডার পাবে। এবং যখন কোম্পানির ক্ষতি হয় সেগুলো কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদেরকে বহন করতে হয়, যেটি অন্য কোথাও করতে হয় না। সো আলটিমেটলি সবার বেশি কম ঝুঁকি হচ্ছিল বন্ড হোল্ডার, মানে এরা থাকবে। আচ্ছা, যেহেতু বলেছে কম থেকে ঝুঁকি বেশি, সো আলটিমেটলি আমি একটু কালার চেঞ্জ করে নেই। বন্ড হোল্ডার থাকবে সবচেয়ে কম একে, সেকেন্ডে হচ্ছিল অগ্রাধিকার শেয়ার এবং থার্ডে থাকবে হচ্ছিল সাধারণ শেয়ার। দেখা যাক, একে আছে বন্ড, এতে আছে, ডিতে আছে, দুইয়ে হচ্ছিল আমাদের অগ্রাধিকার, ডি এ আছে অগ্রাধিকার শেয়ার, বাট এখানে সাধারণ শেয়ার, মানে অ্যান্সার হবে ডি। সো আমার অ্যান্সার যেটি হচ্ছে সেটি হলো এখানে ডি। এখানে বলছে কোন ধরনের চেক হস্তান্তরের অনুমোদন প্রয়োজন হয় না। বাহক চেক, দাগ কাটা চেক অবশ্যই একজন ব্যক্তির ব্যাংকে হস্তান্তর করতে হয়। ভ্রমণকারী চেক একজন নির্দিষ্ট ব্যক্তির নামে থাকে। হুকুম চেক একটা নির্দিষ্ট ব্যক্তির নামে। তবে বাহক চেক এমন এক ধরনের চেক, সেটি যে বহন করবে ব্যাংক, যে বহন করে ব্যাংকে জমা দিবে ব্যাংক তাকেই অর্থ প্রদান করতে বাধ্য থাকবে। সো আলটিমেটলি এখানে অপশন ডি, আর এইখানে অপশন হচ্ছিল এ। সো দেখা যাক, অপশন ডি, অপশন এ। এইবার নিচের কোনটি ব্যবসার অভ্যন্তরীণ মূলধন সংরক্ষিত মুনাফা, আর কিন্তু আমরা আলোচনা করবো না, কারণ আমরা একটু আগে বলেছি যে প্রদেয় কর বাইরের পক্ষকে দিতে হবে। আমার একটু আগে আমরা সেম একটা করেছিলাম যে নিচের কোনটি অভ্যন্তরীণ মূলধন, সো অনেকটি সেম ছিল। সো কি হয়েছিল, প্রদেয় কর এটি অন্য একটি পক্ষকে দিতে হবে, বাইরের মানে একটি ঋণ আমাদের বকেয়া হিসাবে আছে। সো এক প্রকার ঋণ এবং এটি বাহ্যিক, মানে অভ্যন্তরীণ নয়। বকেয়া দায়সমূহ বাহ্যিক। অগ্রাধিকার শেয়ার, সো এটি কিন্তু এক প্রকার বাহ্যিক, যদি আমরা সংরক্ষিত মুনাফার সাথে তুলনা করি সেই হিসাবে কিন্তু এটি বাহ্যিক। সো আলটিমেটলি আমাদের এখানে উত্তর হবে ডি, অভ্যন্তরীণ মূলধন। নিচের উৎস সমূহের মধ্যে কোনটি অর্থায়নের খরচ সর্বনিম্ন। আমরা কিন্তু আগে বলেছি শেয়ারের ক্ষেত্রে হচ্ছিল সব থেকে বেশি, আর বন্ড বা ঋণপত্রের ক্ষেত্রে, মানে ঋণপত্র বলতে বন্ড বা ডিবেঞ্চার, এর ক্ষেত্রে সবচেয়ে কম। এবার আমরা দেখব অগ্রাধিকার শেয়ার এটি হবে না, বন্ড হবে। সংরক্ষিত মুনাফা এটিও কিন্তু এক প্রকার শেয়ার মালিকদের একটি অংশ, যেটি শেয়ার মালিকদের না দিয়ে কোম্পানি নিজের কাছে রেখে দিয়েছে, কারণ তারা ভবিষ্যতে বিনিয়োগ করবে। আর প্রতিষ্ঠানের যেহেতু ভিতরের জিনিস, তাই আলটিমেটলি এটার এক প্রকার মালিক কিন্তু শেয়ার হোল্ডার বা কোম্পানির প্রকৃত মালিক কিন্তু। সো এটি হবে না, সাধারণ শেয়ার হবে না। সবচেয়ে কম হচ্ছিল বন্ডের। তো উত্তর ডি এবং বি। দেখা যাক, সো এটি হচ্ছিল অভ্যন্তরীণ। আচ্ছা, এখানে ছোট্ট একটু ভুল হয়েছে, বলা হয়েছে অভ্যন্তরীণ মূলধন নয়, আগেরটা আমি একটু গুলিয়ে ফেলেছিলাম, সরি। সো অভ্যন্তরীণ মূলধন নয়, এটি হচ্ছিল প্রদেয় কর, বকেয়া দায় এবং সংরক্ষিত মুনাফা। এর মধ্যে এখানে একদমই একটা মানে ভুলে একটা হয়ে গিয়েছে, সেটি হলো এখানে বলা হয়েছিল কিন্তু অভ্যন্তরীণ মূলধন নয়, মানে যেটি আমাদের অভ্যন্তরীণ না। সো সংরক্ষিত অভ্যন্তরীণ মূলধন, এটি কিন্তু চোখ বন্ধ করে অ্যান্সার হবে না। এরপরে মূলধন কি, অগ্রাধিকার শেয়ারও কিন্তু বাহ্যিক, বকেয়া দায়ও কিন্তু বাহ্যিক এবং প্রদেয় করও কিন্তু বাহ্যিক। তবে দেখো তো এর মধ্যে কিন্তু এটি মূলধন, এই দুটা কিন্তু স্বতঃস্ফূর্ত অর্থায়ন। আমরা কাজ করতে গিয়ে যেসব দায় দেনা সৃষ্টি হয় সেগুলো কিন্তু আমরা আলটিমেটলি স্বতঃস্ফূর্ত অর্থায়নের মাধ্যমে ফেলে থাকি। তো বলা হয়েছে অভ্যন্তরীণ মূলধন নয়, মানে বাহ্যিক মূলধন। এর মধ্যে মূলধন খালি দুইটাই আছে, সেটা হচ্ছিল অগ্রাধিকার শেয়ার এবং সংরক্ষিত মূলধন বা মুনাফা। এই দুটি মূলধনের মধ্যে পড়ে এবং সংরক্ষিত যেহেতু অভ্যন্তরীণ, উত্তর হবে এখানে সি। তো দেখা যাচ্ছে, আর এখানে উত্তর হচ্ছে ডি বি। সো আমাদের আগে যেটা দেখলাম সি এবং বি, সো এটা আমাদের উত্তর সি এবং বি।
সো আই গেস বুঝতে পারছি, আমি জাস্ট একটু গুলিয়ে ফেলেছিলাম, মানে পড়া থেকে অনেকক্ষণ ধরে টানা ক্লাস হচ্ছে তো। যাই হোক, এরপর আমরা দেখব নিচের কোনটি জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্ষতিপূরণের চুক্তি জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য? কখনোই না, কারণ জীবনের কোনো ক্ষতি হলে সেটা কিন্তু অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না। সো এই উত্তর হতে পারে সমর্পণ মূল্য। হ্যাঁ, জীবন বীমার সমর্পণ মূল্য হয়। বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদিচ্ছা, দুটি যে কোনো বীমার ক্ষেত্রে থাকা বাধ্যতামূলক, এবং সমর্পণ মূল্য কিন্তু বীমা চুক্তিতে আছে। সো যেহেতু ক্ষতিপূরণের চুক্তি বীমা জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই উত্তর হবে এ। আশা করি এবার আমার কোনো ভুল হচ্ছে না। সো জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয় হচ্ছিল ক্ষতিপূরণের চুক্তি। বিনিময় বিলের প্রস্তাবক কে? সবসময় আমাদের মাথায় রাখতে হবে বিনিময় বিল হচ্ছিল আদেশটা তৈরি করে। সো আদেশটা তৈরি করে। সো আলটিমেটলি এটার প্রস্তাবকারী হচ্ছিল আদেশটা হবে উত্তর। সো দেখা যাক আমাদের অ্যান্সার কি। এখানেও ক্ষতিপূরণের চুক্তি অ্যান্সার, এবং এটি হলো আদেশটা। এরপর আর দুটি প্রশ্ন বাকি আছে, এই দুটি হলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। সো নৌ বিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? এটি আমাদের বোঝার কিছু নেই, এটির উত্তর হবে ইতালি। ইতালিতে সর্বপ্রথম নৌ বিমার চালু হয়। তো এখানে উত্তর হচ্ছিল সি। মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহের মধ্যে নিচের কোনটিতে প্রকল্পের অর্থের সময় মূল্য ও নগদ প্রবাহ বিষয়টি বিবেচনা করা হয় না? সো অর্থের সময় মূল্য এবং নগদ প্রবাহ বিষয়টি বিবেচনা করা হয় না। সো আমরা সুন্দর একটি এখানে কাজ করি। তো এখানে লিখে হচ্ছিল 1 নাম্বার মানে অর্থের সময় মূল্য, এবং 2 নাম্বার নগদ প্রবাহ। এবার দেখা যাক অর্থের সময় মূল্য একে। সো পেব্যাক সময় থেকে অর্থের সময় মূল্য মানা হয় কিন্তু না, এটা কিন্তু একটি পেব্যাক পদ্ধতির বা পেব্যাক সময়ের একটি সীমাবদ্ধতা। সো মানা হয় না। নিট বর্তমান মূল্য বা এনপিভিতে কিন্তু মানা হয় অর্থের সময় মূল্য। সো নিট বর্তমান মূল্যতে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়। আন্ত আয়ের হার মানে আইআরআর এর ক্ষেত্রেও কিন্তু অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়। দেন গড় মুনাফার হার, এটির গড় মুনাফার হার বা এআরআর এরও কিন্তু একটি সীমাবদ্ধতা হলো এ অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। সো অর্থের সময় মূল্য ও নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করা হয় না। সো আমরা দুইটা পেলাম, পেব্যাক সময়, গড় মুনাফার হার। এরপর আমরা দেখব নগদ প্রবাহ বিবেচনা করা হয় কি না। এবার আমাদের আসবে হচ্ছিল নগদ প্রবাহের বিষয়টি। সো পেব্যাক সময় পদ্ধতি, এখানে কি নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করা হয়? হ্যাঁ, এখানে কিন্তু নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করা হয়, কারণ আমরা কিন্তু একটি নগদ প্রবাহ করে কিন্তু সেখানে আমরা যে আমাদের যে ম্যাথ আছে আমরা কিন্তু বিভিন্ন মান দেন ক্রমযোজিত নগদ প্রবাহ আমরা কিন্তু যোগ করে কাজ করি। দেন নিট বর্তমান মূল্য, সেখানেও নগদ প্রবাহ বিবেচনা করা হয়। আন্ত আয় হার, এখানেও কিন্তু নগদ প্রবাহকে বিবেচনা করা হয়। এবং লাস্টে বাকি থাকলো গড় মুনাফার হার। মূলধন বাজেটিং এর বাকি সকল ক্ষেত্রে কিন্তু নগদ প্রবাহকে বিবেচনা করা হয়। সো নগদ প্রবাহ কিসে কিসে বিবেচনা করা হয়? নেট প্রেজেন্ট ভ্যালু, আর তারপরে হচ্ছিল আইআরআর এবং পেব্যাক পিরিয়ড, তিনটিতে কিন্তু নগদ প্রবাহ বিবেচনা করা হয়। কিন্তু প্রত্যাশিত নেট মুনাফা বিবেচনা করা হয় হচ্ছিল শুধুমাত্র অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার পদ্ধতিতে। সো নগদ প্রবাহ বিষয়টি বিবেচনা করা হয় না কিন্তু গড় মুনাফা হার পদ্ধতি। এবার দেখো বি আর সি তো একবারেই কাটা, এ কিন্তু অর্ধেক সত্য অর্ধেক রাইট, কারণ পেব্যাক সময়তে আমরা অর্থের সময় মূল্যকে বিবেচনা করি না, তবে নগদ প্রবাহকে কিন্তু আমরা বিবেচনা করি। সো এটি পার্শিয়ালি রাইট পার্শিয়ালি রং। কিন্তু গড় মুনাফার হারকে আমরা নগদ অর্থের সময় মূল্য আমরা বিবেচনা করি না, নগদ প্রবাহ বিবেচনা করি না। সো আলটিমেটলি এখানে উত্তর হবে ডি। সো আমার একটির উত্তর ছিল ইতালি এবং আরেকটি হলো গড় মুনাফার হার।
আচ্ছা, এখানে ইতালির কালারটি আসেনি, এটির উত্তর হবে আলটিমেটলি সি, ইতালি, এবং এখানে হচ্ছিল গড় মুনাফার হার। সো আমরা আমাদের একদম শেষ করে ফেললাম। আমরা গত 5 বছরের যত প্রশ্ন আছে, আমরা প্রথম আমাদের যে বিগত বছর প্রশ্ন সমাধান লেকচার নাম্বার 1-এ আমরা কিন্তু প্রথম 2 বছরটি করেছি, এবং আজকের লেকচারে আমরা কিন্তু তার মানে অর্থাৎ আজকে যে 2 নাম্বার পার্ট, এখানে কিন্তু আমরা পরবর্তী 3 বছর প্রশ্ন সব সলভ করেছি। তবে এখানে কিছু কিছু আজকে ব্যাংকিং এর প্রশ্ন বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা যে 3 নাম্বার লেকচারটি করব এবং আমাদের এই প্রোগ্রামের ফাইন্যান্সের সর্বশেষ ক্লাসটি, সেখানে কিন্তু আমরা শুধু ব্যাংকিং এবং বীমা নিয়ে আলোচনা করব। তো যেহেতু এখানে আমরা আলোচনা করবো, তাই এখান থেকে কিছু ব্যাংকিং এর প্রশ্ন বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো আশা করছি তোমরা কিন্তু দেখতে পারছো, তোমরা যে ফাইন্যান্সের ম্যাথগুলো বা প্রশ্নগুলো পেয়েছো, এখানের মোটামুটি আমরা কিন্তু সবকিছুই আমাদের বিভিন্ন লেকচারে পড়িয়েছি। সো যদি এখানে কোনো প্রশ্ন আসতো, তোমরা কিন্তু চোখ বন্ধ করে আশা করছি উত্তর করতে পারতে। সো এইভাবে আমরা, তোমরা যদি ব্যাংকিং এ যখন তোমরা প্রশ্নগুলো দেখবে, তখনও বুঝতে পারবে যে না, আমাদের ক্লাসে মোটামুটি সবকিছু কভার করা হয়েছে, এবং আমরা যদি ক্লাসগুলো ভালোভাবে করি, তাহলে কিন্তু আমরা ইজিলি পরীক্ষা প্রশ্ন আশা করা যাচ্ছে আমাদের সবকিছু কমন পড়ে যাবে। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচার বা আমাদের একদম কোর্সের শেষ লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।